নমস্কার, সবাইকে শারদীয়ার অভিনন্দন জানাচ্ছি এবং শুরু করছি যুক্তিতর্ক সঙ্গে অঙ্ক। 8ই অক্টোবর জম্মু কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভার ফলাফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনের পর হরিয়ানা হচ্ছে প্রথম রাজ্য হিন্দি বলয়ের যেখানে মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। আবার জম্মু কাশ্মীরে 370 এবং 35-এর ধারা বিলোপের পর রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে এই বিধানসভা নির্বাচন। প্রথম কথা দেখুন, ডিলিমিটেশনের পরে জম্মুর আসন সংখ্যা 37 থেকে বেড়ে 43 হয়েছে, আর কাশ্মীরের আসন সংখ্যা মানে ভ্যালির আসন সংখ্যা 46 থেকে বেড়ে 47 হয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ প্রমুখ যারা বিজেপির হয়ে প্রচার করেছেন জম্মু কাশ্মীরে, তারা বলেছেন যে এবার একজন ডোগরা মুখ্যমন্ত্রী হবেন, অর্থাৎ জম্মু থেকে একজন হিন্দু মুখ্যমন্ত্রী হবেন জম্মু কাশ্মীরে। প্রচারের এটাই ছিল কিন্তু বিজেপির মূল সুর। রাম মাধব, যিনি পিডিপি বিজেপি অ্যালায়েন্সের আর্কিটেক্ট ছিলেন বলে মনে করা হয়, যদিও পরবর্তীকালে অমিত শাহের সঙ্গে তার সম্পর্কের অবনতি হওয়ায় তিনি বিজেপির মূল স্রোত থেকে অনেকটা দূরে চলে যান, আবার তাকে নতুনভাবে জম্মু কাশ্মীরের দায়িত্ব দেওয়া হয়েছে, যদিও তার সঙ্গে আরো কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি আছেন। এখন 43টা যে আসন আছে জম্মুতে, সেখানে যদি বিজেপি ক্লিন সুইপ করে তাহলেও তাদের কিন্তু উপত্যকা থেকে আসন পেতে হবে। বিজেপি মোট 62টা আসনে ওখানে লড়ছে, কিন্তু ভ্যালিতে বিজেপির অনেক প্রক্সি আছে, অর্থাৎ তারা বিভিন্ন পার্টির নাম করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেমন ইঞ্জিনিয়ার রশিদ জেলবন্দি ছিলেন, জেলবন্দি থেকেই তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ওমর আব্দুল্লাহকে বিরাট ব্যবধানে হারান। তিনি সম্প্রতি মুক্তি পেয়েছেন নির্বাচন উপলক্ষে। এরকম বিজেপির কিছু প্রক্সি উপত্যকায় আছে, এটাই বলছেন এনসি, কংগ্রেস, পিডিপির প্রচারকরা, মানে যারা প্রচার করছেন প্রার্থীরা। অর্থাৎ এই প্রক্সিদের উদ্দেশ্য হচ্ছে কোথাও ভোট কেটে, কোথাও বা ইন্ডিপেন্ডেন্ট হয়ে কোনোভাবে জিতে এসে পরবর্তীকালে বিজেপি যদি জম্মুতে ক্লিন সুইপ করে তাদেরকে সমর্থন দেওয়া। দেখুন, সমস্ত সন্ত্রাসের হুমকিকে, চোখ রাঙানিকে অগ্রাহ্য করে জম্মু কাশ্মীরের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। এখন কে জিতবেন কে হারবেন সেটা তো নির্বাচক মণ্ডলী ঠিক করবে। তবে উপত্যকার মানুষের একটা বড় অংশ এবার মানে শ্রীনগর ভ্যালিতে তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন, অর্থাৎ স্পষ্ট হয়ে গেছে বিভাজন। জম্মু, হিন্দু প্রধান জম্মু, এই সমস্ত অঞ্চলে বিজেপি খুব ভালো ফল করার ব্যাপারে আশাবাদী। আবার কাশ্মীর উপত্যকায় কংগ্রেস এনসি জোট, কোথাও বা পিডিপি ভালো ফল করার ব্যাপারে আশাবাদী। কিন্তু বিজেপি যদি জম্মুতে 43টার মধ্যে 40টা আসন পায়, তাহলে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যে ম্যাজিক ফিগারের প্রয়োজন 46টা, তারা জোগাড় করে নেওয়ার ব্যাপারে আশাবাদী। সেক্ষেত্রে তারা ওখানে অপারেশন লোটাস হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। আবার বিজেপির প্রক্সি হিসাবে যারা লড়ছেন তারাও যদি 2-1 জয়ী হন, তবে জম্মু কাশ্মীরে বিজেপি ক্ষমতা দখল করতে পারবে, এই স্বপ্ন তারা দেখছে, এবং সেক্ষেত্রে জম্মু থেকে একজন মুখ্যমন্ত্রী হবেন। এই হচ্ছে জম্মু কাশ্মীর। এবার আসুন হরিয়ানা। দেখুন, 2014 নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর হরিয়ানায় ক্লিন সুইপ করেছিল বিজেপি। 2014 লোকসভা নির্বাচনের 2-3 মাস পরেই হরিয়ানায় বিধানসভার নির্বাচন হয় এবং ভূপেন্দ্র সিং হুদার সরকার পরাজিত হয়।
2019-এও বিজেপি হরিয়ানাতে ক্লিন সুইপ করে, মানে লোকসভায় 10টার মধ্যে 10টা আসন পায়, কিন্তু বিধানসভায় বিজেপি কিন্তু দাঁড়িয়ে যায় 40টি আসনে, কংগ্রেস 31টি আসনে, আইএনএলডি 1টি আসনে, জেজেপি জননায়ক জনতা পার্টি 10টি আসনে এবং আদার্স 8টি আসনে। কিন্তু বিজেপি সরকার গঠন করে এবং সেটা কিন্তু জোট সরকার। তাহলে 2014 সালের লোকসভা নির্বাচনে হরিয়ানায় বিজেপি 10টার মধ্যে 10টা আসন পেয়েছিল, এককভাবে সরকার গঠন করেছিল। 2019-এও লোকসভা নির্বাচনে 2014-র ফলের পুনরাবৃত্তি হয়, কিন্তু বিধানসভা নির্বাচনে বিজেপির আসন অনেকটা কমে যায়, তারা জোট সরকার গঠন করতে বাধ্য হয়। মনোহর লাল খট্টর 9.5 বছরেরও বেশি সময় হরিয়ানার মুখ্যমন্ত্রী ছিলেন। কার্নাল থেকে তিনি নির্বাচিত হতেন। নরেন্দ্র মোদীর অভিন্ন হৃদয় বন্ধু, দুজনেই সঙ্ঘের প্রচারক ছিলেন। মোদিজি যখন হরিয়ানা বা পাঞ্জাবে যেতেন সঙ্ঘের কাজে বা সংগঠনের কাজে, তখন মনোহর লাল খট্টরের বাইকে চড়ে ঘুরতেন। কিন্তু খট্টর ওই পরিবার পরিচয় পত্র, সম্পত্তির হিসাব, সব নানা রকম কর্মসূচি নেয়াতে ওখানকার মানুষ কিন্তু ক্ষুব্ধ। এবং খট্টর কিন্তু হরিয়ানার আদি বাসিন্দা নয়, তিনি পাঞ্জাবি জাট। তারপরে তাকে বদলে নায়েব সিং সাইনিকে মুখ্যমন্ত্রী করা হয়। ওবিসি ভোটার ওখানে 30%, সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু কার্নাল উপনির্বাচনে তিনি কিন্তু সেখান থেকে জয়ী হয়েছিলেন, যেখান থেকে মনোহর লাল খট্টর জিততেন। কিন্তু এবার তাকে কুরুক্ষেত্রের একটা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে, সম্ভবত তিনি সেখানেও জিতবেন। মনোহর লাল খট্টরকে কিন্তু শেষ দিকের প্রচারে খুব একটা বিজেপি ব্যবহার করেনি, কারণ খট্টরকে সামনে আসলে যদি প্রতিষ্ঠান বিরোধী তার হাওয়া আরো তীব্র হবে। এখন বিজেপি ওবিসি ভোটটাকে নিশ্চিত করতে চাইছে এবং দলিত ভোট। দেখুন, হরিয়ানায় 90টি আসনের মধ্যে 21টি এমন আসন আছে যেখানে দলিতরা নির্ণায়ক। কুমারী শৈলজা ভূপেন্দ্র সিং হুডার সঙ্গে তার অহিনকুল সম্পর্ক, তিনি কার্যত ঘরবন্দি হয়ে আছেন। 2-3 দিন আগেই তিনি প্রচার যোগ না দিয়ে দিল্লিতে সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন। তিনি হিসার থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। নরসিমা রাও ক্যাবিনেটে কুমারী শৈলজা মন্ত্রী ছিলেন, যতদূর আমি জানি প্রতিমন্ত্রী। নির্বাচনের আগে কুমারী শৈলজার এই বসে যাওয়া কংগ্রেসের পক্ষে অস্বস্তিকর। আবার অশোক তানোয়ার বিভিন্ন দল ঘুরে তিনি ফিরেছেন। 2009-এ হিসার থেকে লোকসভায় জিতেছিলেন, 2014-য় হেরেছিলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, হুদার সঙ্গে তার দূরত্ব ছিল। 2019-এ হারলেন, 2024-এ বিজেপিতে যাওয়ার আগে প্রথমে তৃণমূল কংগ্রেস, তারপরে আপে যোগ দিয়ে শেষে বিজেপিতে গেলেন। ইসার থেকে 2024-এ লড়লেন, কিন্তু কুমারী শৈলজার কাছেই সম্ভবত হেরে গেছে। সেই অশোক তানোয়ার বিজেপির মিটিংয়ে প্রচার করলেন, 1 ঘন্টার মধ্যে কংগ্রেসে এসে যোগ দিলেন, ঘর ওয়াপসি হয়েছে। রাহুল গান্ধীর আস্থাভাজন ছিলেন এবং তার স্ত্রী অবন্তিকা, তিনি আবার অজয় মাকেনের আত্মীয়া। এই অশোক তানোয়ারের কংগ্রেসে ফেরার পিছনে অজয় মাকেনের ভূমিকা ছিল। দেখুন, হরিয়ানাতে লোকসভা নির্বাচনকে মাপকাঠি ধরলে কংগ্রেস এগিয়ে আছে 47টি বিধানসভা কেন্দ্রে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. লোকসভায় বিজেপির জয়ের রথ থেমে গিয়েছিল হরিয়ানায়। 2014-2019 দুটো লোকসভাতেই হরিয়ানার 10টি আসনের মধ্যে 10টিতেই জিতেছিল বিজেপি। কিন্তু 2019-এ 2024-এ বিজেপি এবং কংগ্রেস দুটি দলই 5টি করে আসন পায়। দেখুন, হরিয়ানার নির্বাচন কভার করেছে, হরিয়ানার রাজনীতির সম্পর্কে ওয়াকিবহাল এমন
অনেকের সঙ্গে কথা বলে কি হতে পারে সম্ভাব্য ফলাফল তার একটা ইঙ্গিত আপনাদের দেওয়ার চেষ্টা করব। প্রথমে কয়েকটা জেলা ধরে ধরে বললে আমার মনে হয় সুবিধা হবে। প্রথমে আসুন পাঞ্চকুল্লা, দুটো আসন আছে, একটা হচ্ছে কালকাজি, একটা হচ্ছে পাঞ্চকুল্লা। কালকাজিতে কংগ্রেসের জয়ের সম্ভাবনা প্রবল, পাঞ্চকুল্লাতে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল। এবার আসুন আম্বালা। আম্বালা ডিস্ট্রিক্টে 4টে আসনের মধ্যে কংগ্রেস এবং বিজেপি দুটি আসনে জয়লাভ করার সম্ভাবনা প্রবল। যেমন বিজেপি জিততে পারে আম্বালা সিটি আর আম্বালা ক্যান্টনমেন্ট, আর কংগ্রেসের পক্ষে যেতে পারে মুলানা সংরক্ষিত এবং নারিনগর। এবার আসুন যমুনানগর। যমুনানগরে 4টে আসন আছে, সেখানে কিন্তু কংগ্রেসের ফল খুব ভালো হওয়ার সম্ভাবনা। সেখানে বিজেপি মাত্র 1টি আসন পেতে পারে, কংগ্রেসের 3টি আসন পাওয়ার সম্ভাবনা। আবার কুরুক্ষেত্রের সাংসদ নবীন জিন্দল, তিনি 2004-2009 কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়েছিলেন, জিতেছিলেন। 2014 হেরে যান, 19-এ লড়েননি, 24-এ বিজেপির টিকিটে নির্বাচনে দাঁড়িয়ে জিতেছেন। তার মা সাবিত্রী জিন্দল, যিনি এশিয়ার সবথেকে ধনীতম মহিলা, তিনি কিন্তু নির্বাচনে নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাহলে কুরুক্ষেত্রে যেখান থেকে লড়ছেন, লাডওয়া কেন্দ্র থেকে বর্তমান মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি, তার জয়ের সম্ভাবনা প্রবল। একমাত্র শাহবাদ সংরক্ষিত কেন্দ্র, সেখানে জিততে পারে কংগ্রেস। বাকি 4টি আসনে কিন্তু এই বাকি 4টির মধ্যে 3টি আসনে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল আছে। এভাবে আমি সবগুলো আপনাদের বলে করতে চাই না, ভারাক্রান্ত করতে চাই না আপনাদের। সেরকম তো হরিয়ানার কেন্দ্রভিত্তিক সম্ভাব্য ফলাফল কি হতে পারে সেটা নিয়ে তো আপনাদের খুব একটা আগ্রহ থাকার কথা নয়, কিন্তু যে ফলাফলটা সবার সঙ্গে কথা বলে আমার মনে হচ্ছে হতে পারে, সেটা হচ্ছে দেখুন, কংগ্রেস যে আশা করেছিল না 55-60 এরকম আসন পাবে, আমার মনে হয় না কংগ্রেস সেরকম ফলাফল করতে পারবে। বিজেপি গতবার 40টি আসন পেয়েছিল, হতে পারে বিজেপি ওই রকমই আসন পেল, বা 2-3টে কম হলো বা 2-3টে বেশি হলো, মানে ধরুন 37 থেকে 43-44-এর মধ্যে বিজেপি ঘোরাফেরা করবে। আবার কংগ্রেস আগেরবার 30টি আসন পেয়েছিল, কংগ্রেসের আসন বাড়বে, কিন্তু সেটা কতটা? ধরুন 34-35 এই রেঞ্জে থাকবে। ধরুন 33 থেকে 37-এর মধ্যে কংগ্রেস থাকবে। তাহলে ধরুন বিজেপি যদি 43টা পায়, কংগ্রেস পেল 37টা, 43 আর 37 হয় 80টা, তাহলে বাকিটা পাবে ইন্ডিপেন্ডেন্ট। এখন আইএনএলডি আছে, জেজেপি আছে এবং আদার্স আছে। আমার ধারণা ইন্ডিপেন্ডেন্টরা 10 থেকে 12টি আসন পেতে পারে এবং তাদের হাতেই থাকবে ক্ষমতার চাবিকাঠি। এই যে জেজেপির সঙ্গে বিজেপির যে বিচ্ছেদ কিছুদিন আগে, এটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধী ভোটটাকে ভাগ করে দেওয়ার কৌশল। অর্থাৎ জেজেপি যদি বিজেপির সঙ্গে জোটে থাকতো, তাহলে প্রতিষ্ঠান বিরোধী পুরো ভোটটাই চলে যেত কংগ্রেসের দিকে। সেটা যাতে না হয়, এটা কিন্তু খুব পরিকল্পিতভাবে করা হয়েছে। জেজেপি বিজেপির সঙ্গে তাদের সমঝোতা ভেঙে দিয়েছে, নিজেরা লড়ছে। পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচনের পর বিজেপি যদি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়, আবার দেখবেন জেজেপি এবং বিজেপি হাত ধরাধরি করছে। এখনো পর্যন্ত যে ইঙ্গিত পাচ্ছি, আদার্সরাই আর ওই ধরুন জেজেপি, তারাই কিন্তু স্থির করবে কে সরকার গঠন করবে, অর্থাৎ লিভারেজ অফ দ্য স্মল গাই। ঠিক যেমন ওই 2019-এ মহারাষ্ট্রে হয়েছিল, বিজেপি
শিবসেনার থেকে অনেকগুলো বেশি আসন পেয়েছিল বিধানসভায়, কিন্তু শিবসেনাকে বাদ দিয়ে বিজেপির পক্ষে সরকার গঠন সম্ভব ছিল না। সেখানে কংগ্রেস এবং এনসিপি উদ্ধবকে মুখ্যমন্ত্রিত্বের প্রস্তাব দেয়, উদ্ধব রাজি হয়ে যান। তারপরে কি হয়েছে আপনারা সবাই জানেন, ওটা হচ্ছে লিভারেজ অফ দ্য স্মল গাই। হরিয়ানাতেও কিন্তু সেটাই হতে যাচ্ছে। অর্থাৎ ওই চাবিকাঠি থাকবে সরকার গঠনের জেজেপি এবং আদার্সদের হাতে। এবং কংগ্রেস যে ক্লিন সুইপের স্বপ্ন দেখেছিল হরিয়ানায়, আমার মনে হয় না সেই স্বপ্ন তাদের সফল হবে। তারা গতবারের থেকে নিশ্চয়ই ভালো ফল করবে, কিন্তু বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবে আত্মপ্রকাশ করার সম্ভাবনা প্রবল। যদিও সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবে আত্মপ্রকাশ করলেও বিজেপি এবং কংগ্রেসের আসন সংখ্যার ফারাক খুব একটা বেশি থাকবে না, এবং সেক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নিতে পারে নির্দলীয়রা। আসলে কুমারী শৈলজার বসে যাওয়া, কংগ্রেসের প্রার্থী হওয়া নিয়ে অনেকের আগ্রহ, সেটা ভূপেন্দ্র সিং হুডা, রণদীপ সুরজেওয়ালা, কুমারী শৈলজা কে মুখ্যমন্ত্রী হবেন সে নিয়ে দড়ি টানাটানি। ভূপেন্দ্র সিং হুদার ছেলে দীপেন্দর হুদা সে তো সাংসদ, রণদীপ সুরজেওয়ালা সাংসদ, কুমারী শৈলজা সাংসদ। রাহুল গান্ধী পরিষ্কার বলে দিয়েছিলেন, খার্গেজি বলে দিয়েছিলেন কোনো সাংসদ প্রতিদ্বন্দ্বিতা করবেন না। আবার কংগ্রেসের প্রার্থী তালিকায় হুদাপন্থীদের প্রাধান্য বেশি। কুমারী শৈলজা, রণদীপ সুরজেওয়ালার লোকজন বঞ্চিত বলেছেন, তাই তারা তলায় তলায় হুদা শিবিরের প্রার্থীদের ক্ষতি করেছেন বলে গ্রাউন্ড রিপোর্ট বলছে। বিজেপির মধ্যেও অন্তর্বিরোধ কম ছিল না। অনিল ভিজ দীর্ঘদিনের বিধায়ক মন্ত্রী ছিলেন, তিনি মুখ্যমন্ত্রীত্বের দাবিদার ছিলেন, কিন্তু তাকে না দিয়ে এই সাইনিকে করা হয়েছে। তারও ক্ষোভ আছে। 10 বছর বিজেপি সরকারে আছে, প্রতিষ্ঠান বিরোধিতার সামলাতে হচ্ছে তাদের, কিন্তু নির্বাচনের আগে খট্টারকে সরিয়ে সাইনিকে নিয়ে আসা এবং জেজেপির সঙ্গে বিজেপির এই পরিকল্পিত বিচ্ছেদ প্রতিষ্ঠান বিরোধী ভোটকে ভাগ করে দিয়েছে। যদি জেজেপি বিজেপি একজোটে থাকতো তাহলে লিখে দেওয়া যেত কংগ্রেস 2/3 আসন নিয়ে সরকার গঠন করবে, কিন্তু জেজেপি নির্বাচনের আগে বিজেপির সঙ্গ ত্যাগ করায় প্রতিষ্ঠান বিরোধী ভোটটা ভাগ হয়ে গেছে। তার সঙ্গে লোকদল আছে, আদার্স আছে, অনেকেই লড়াইয়ে আছেন, খুব ইনকন্টেস্টেড। প্রাপ্ত ভোটের শতাংশের বিচারে কংগ্রেস বিজেপির মধ্যে হয়তো খুব একটা বেশি ফারাক থাকবে না, কিন্তু ওই সংসদীয় গণতন্ত্রে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, জো জিতা ওয়াহি সিকান্দার, সেখানে বিজেপি যদি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসাবে আত্মপ্রকাশ করে, আগের বারের মতোই ধরুন আসন পেল, তাহলে এই কথা বলা যায় যে কোনো মূল্যে বিজেপি সরকার তৈরি করবে। অর্থাৎ যে অমিত শাহ বলেছিলেন না, রাজনীতিতে সাম দাম দণ্ড ভেদ এগুলো চলে। হয়তো হরিয়ানাতে 8 তারিখের পরে আমরা সেই খেলাই দেখব।